হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে লাল সালু সৈয়দ অলিউল্লাহ। তো উপন্যাসটা তো অনেক বড়, এই জন্য এটা নিয়ে তোমাদের টেনশন এবং দুশ্চিন্তাও বেশি। তো এটা দিয়ে তোমরা আসলে ক্লাস চাও যে সংক্ষিপ্ত কিছু দারুণ কিছু যেটা দিয়ে পুরো উপন্যাসটাকে যত সুন্দর যত সহজে সবার থেকে এগিয়ে কিছু কি পড়া যায় কিনা, কিংবা সবচেয়ে দারুণ কোনো একটা নোট চাও। তো নোটের জন্য এই নোটটা হচ্ছে বেস্ট। কারণ এখানে আমরা কি কি আলোচনা করেছি দেখো, প্রথমেই আলোচনা করা হয়েছে উপন্যাসটা তো অনেক বড়, কোন উপায়ে পড়লে পরে তুমি বেস্ট কার্যকর উপায়ে জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবা। তো এটা আছে কীভাবে করে পড়তে হবে। তারপর এই বইটার অডিও যে বুক সেটাও আছে, তুমি চাইলে এটার যে কানে কানে শুনে শুনে পুরো উপন্যাসটাকে আর একা একা পড়া লাগলো না, তুমি কানের মধ্যে পুরো উপন্যাসটা একবার নিয়ে নিলা, অডিও বুক শোনো না, গান শোনো না, তো এরকম করে অডিও উপন্যাসটা শুনে ফেললাম। তো সেটা আছে। এরপর হচ্ছে পুরো গল্পটা উপন্যাসটাকে তোমাদের ক্ষেত্রে যে জটিলতাটা, অর্থাৎ এত বড় উপন্যাস যদি একটু ভিজুয়াল কিছু দেখা যেত, এখন আছে ইউটিউবে ভিডিও আছে, কিন্তু সেই ভিডিওটা দেখলে এখানে পূর্ণ ভিডিও, সেই ভিডিওটা কিন্তু বা সেই মুভিটা কিন্তু তোমার উপযোগী করে বানানো হয়নি, তোমার পরীক্ষার সৃজনশীল লেখার জন্য করে বানানো হয়নি। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে মুভিটার পরতে পর্ব পর্ব আকারে কেটে কেটে, অর্থাৎ যেই ক্যারেক্টার থেকে যেভাবে করে প্রশ্ন আসে সেই ক্যারেক্টারকে কেন্দ্র করে এরকম করে খণ্ড খণ্ড করে পুরো মুভিটাকে আমরা কাটতে হয়েছে, কেটে আবার সেটা আমরা আপলোড দিয়ে দিয়েছি যাতে তোমরা দেখতে পারো। তো সেইটার দেখার যে পূর্ণ যে প্লে লিস্ট তোমরা এই কিউআর কোডের মধ্যে পাবা, এবং এটা দেখলে আমরা বুঝতে পারবো পুরো উপন্যাসটা কিন্তু মূলত আছে একটা ক্যারেক্টার, এই যে মুজিব, এবং সবাই তার সাথে যুক্ত, প্রত্যেকে কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে এই বাকি ক্যারেক্টারগুলোর সাথে সে যুক্ত। অর্থাৎ লেখক উপন্যাসটা খুব সহজে লিখেছে, এটা তুমি যদি বুঝতে পারো একটা উপন্যাস তুমি নিজেও লিখতে পারবা। তুমি একটা মেন ক্যারেক্টার বানিয়ে দিবা, বাস সেই মেন ক্যারেক্টারের সাথে বাকিদের কিছু কিছু ঘটনা ঘটাই দিবা, বা মেন ক্যারেক্টার দিয়ে অনেকগুলো কাহিনী ঘটাবা, দেখবে একটা উপন্যাস হয়ে গিয়েছে। তো এখানে তাই ঘটেছে, মজিদের সাথে রহিমা, তাহে কাদের বাপ, জমিলা, আমেনা বিবি, আওয়ালপুরের পীর, আক্কাস। বলবা খালেক ব্যাপারী কই? খালেক ব্যাপারী সরাসরি মিলেই আছে, কিন্তু কেন্দ্র রোলে নাই। কেন্দ্র রোল বলতে একেবারে খালেক ব্যাপারীকে কেন্দ্র করেই যে কোনো একটি ঘটনা এমন কিছু নাই। এখানে প্রত্যেকের সাথে ঘটা কিছু ঘটনা, যে প্রত্যেকটা ঘটনায় আমরা মজিদের এক একটা ক্যারেক্টার বা মজিদের এক একটা বিষয় ফুটে ওঠে। তো এটা আমরা দেখবো, এবং দেখো এই যে উপন্যাস, এটা ছিল প্রথম পর্বে, আর এটা হচ্ছে আসলে উপন্যাস যেখানে আমরা লেখক পরিচিতি, ঔপন্যাসিক পরিচিতি খুব দারুণ করে দেওয়া আছে। উপন্যাসের পরিচয়, পটভূমি, তার যে সাহিত্যকর্ম সেটা মনে রাখার যে নানা রকম কৌশল সেটাও আছে, সেটা আমরা আজকে আলোচনা করব। এরপর হচ্ছে এক নজরে পুরো উপন্যাস, এইটা ভালো করে পড়বো, কারণ এইটা পড়া হয়ে গেলে, আর তোমাদের এইটা কথা ভুলি, তোমাদের কাছে তাদের কাছে এই নোটটা আছে, তারা যে কাজটা করবা, এই যে এক নজরে পুরো উপন্যাস যেটা আছে না, এটা হচ্ছে একেবারে পরীক্ষা হলে ঢোকার আগে এটা একটু দেখে পড়ে ফেলবা। কারণ এটা এক পৃষ্ঠার পড়া, অর্থাৎ 2 থেকে 3 মিনিট লাগবে, 3 মিনিটে কিন্তু পুরো উপন্যাস তোমার রিভিশন হয়ে যাবে। এত দারুণ করে সংক্ষেপটা করা হয়েছে, আবার পর্ব করে, এতে কি হবে, ওই শুধু এমন সারসংক্ষেপ না যে কিছু বাদ চলে গেছে, না, এমন সারসংক্ষেপ যা পুরো উপন্যাসটা এসেছে, আবার বৃহৎ আকারে না, একেবারে গুরুত্বপূর্ণ যা কিছু বলা দরকার সব কিছু এখানে চলে আসছে, মানে ঘটনার মূল পয়েন্টগুলো সব এখানে চলে আসছে। খুব সময় সাপেক্ষ এবং দীর্ঘ শ্রম সাধনার পরে নোটটা তৈরি হয়েছে। এরপরে যেটা আছে সাহিত্যের রূপরীতি, যেগুলো বলবো যে এগুলোতে বেশি একটা প্রশ্ন হয় না, বেশি একটা না হয়, আবার একবারে হয় না বলে বাদ দিয়ে দিলে তো দিতে পারতাম না, যেহেতু তোমাদের উপন্যাস বইয়ের মধ্যে আছে, আবার কিছু চলে আসে, এই জন্য দিয়েছি। তবে আমরা নোট আকারে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, পর্ব করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, যাতে তোমার পড়তে এবং মনে রাখতে সহজ হয়। তবে এই অংশের কথা আমি বলবো, তুমি জীবনে এগুলো একবার পড়বা, ঠিক আছে, বারবার এটা পড়ার দরকার নেই। বারবার কী পড়বো সেটাও বলে দিব। তো এই যে উপন্যাসের শ্রেণীবিভাগ, ঠিক আছে, এরপর হচ্ছে উপন্যাসের উদ্ভব, এইগুলো একবার পড়বা, একবার পড়া জরুরি আছে, তবে বুঝে পড়বা। এটা মুখস্থ করতে যাও না, থাকবেও না, লাভও নেই। যদি বেশি কিছু চাও যে স্যার কোন জিনিসগুলো পড়ে অন্তত এটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন দিয়ে দিছি, কারণ এই কোয়েশ্চেন মানে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর লাস্ট সংস্কার যে প্রকাশতব্য যে তথ্যগুলো আছে বইয়ের মধ্যে খুব আওলা ঝাওলা করে দেওয়া আছে, আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে পাশাপাশি থাকলে পরে পড়তে এবং বুঝতে সহজ হয়। তো এটা পড়বা। এবং লাল সর্বশেষ সন্ত্রাস, যাক এটা কথা বললাম না, এগুলো হচ্ছে পড়বা। লাল সর্বশেষ চরিত্র সৃষ্টি, এগুলো জাস্ট একবার পড়বা। তাহলে বারবার পড়বা কি, এই যে এগুলো চরিত্র বিশ্লেষণ, এইটা তোমাকে বারবার পড়তে হবে। মজিদ কে, ওর বৈশিষ্ট্য কী, ওর সাথে কার কেউ ঘটনা ঘটেছে, ওর সাথে কার দ্বন্দ্ব, কেমন দ্বন্দ্ব, ওর সম্পর্কে উপন্যাসে কোন কোন উদাহরণ দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে,
ও কোন উক্তিগুলো দিয়েছে, উপন্যাসে ওর কোন কোন উক্তিগুলো বিখ্যাত এবং সেই উক্তি দ্বারা ও কি বোঝাতে চেয়েছে, এই হচ্ছে নোট। অনেক শ্রম সাধ্যের নোট। এবং ওর প্রত্যেকটা ক্যারেক্টার কোন ঘটনার জন্য, ও কেন ধর্ম ব্যবসায়ী, ও কেন প্রতারক, ও কেন কূটকৌশলী, ও কেন আধিপত্যবাদী, তাহলে প্রতিটা ঘটনার সাথে উপন্যাসের কোন ঘটনা রিলেটেবল, কোন শব্দটার সাথে, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে, যার ফলে তোমার উপন্যাস পড়া একদম পানির মতন সহজ হবে। এবং পুরো মজিদ ক্যারেক্টার থেকে বহু নির্বাচনী, অনুধাবন, সৃজনশীল, কোনটার জন্য কোন লাইন কেমন গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দেওয়া আছে। এরকম করে শুধু মজিদ না, এই রহিমা, এই জমিলা, এই হচ্ছে আক্কাস, এই হচ্ছে আওয়ালপুরের পীর, দেখছো পীরের অবস্থা, এই হচ্ছে খালেক ব্যাপারী, এই হচ্ছে আমেনা বিবি। সো আমেনা বিবি খালেক ব্যাপারীর বউ। এটা একটা প্রশ্ন যে কে কার ভাই, কে কার বউ, কার কি, সেই জিনিসগুলো আছে। এবং এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু ক্যারেক্টারগুলোর সম্পর্কে যে ঘটনা, সেটাও সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। কিউআর স্ক্যান করলেই তোমার পড়াটাও একদম ভিজুয়ালি হয়ে যাবে। হাসুনির মা, ঠিক আছে। তাহলে এগুলো ছিল মোটা ক্যারেক্টার, বড় ক্যারেক্টার। এগুলো শেষ হওয়ার পরে ছোট ছোট প্রচুর ক্যারেক্টার আছে। এখন এত ক্যারেক্টার সম্পর্কে কে কার কী লাগে, এটাকে ছোট্ট করে সংক্ষেপে সংক্ষেপে সেই ক্যারেক্টার সম্পর্কে উপন্যাসে ছোট্ট করে আছে, আর আমরা এখানে ছোট্ট করে আলোচনা করে দিয়েছি, যাতে জ্ঞানমূলক এমসিকিউর মধ্যে ক্যারেক্টার আসলে পরে তুমি গুলিয়ে না ফেলো, বুঝতে পারো। এবং এটা শেষে ওই সবটাতেই শেষে যে কোনটা এমসিকিউ, যে পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেগুলো সাজানো আছে। লালসের উপন্যাসের যে বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে যে তথ্যগুলোকে, সেই তথ্যগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে। তাহলে গুরুত্বপূর্ণ কোনগুলো বুঝতে পারতেছো? এই যে নোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এই তো নোটটাও বললাম, মাদার সম্পর্কে যে তথ্যগুলো, সেগুলো সাজিয়ে দেওয়া, রহিমা সম্পর্কে, এরপর হচ্ছে হ্যাঁ, এরপরে জ্ঞানমূলক এমসিকিউ, এরপর আর কিছু না, এমসিকিউ, সৃজনশীল যা কিছু আছে স্বাভাবিকতার মধ্যে থাকে, এখানে তাই আছে, যার ফলে তোমাকে এক্সট্রা করে কি লাগতেছে না, আর কোনো গাইড নোট কিছু আর লাগতেছে না। এটার মধ্যে তোমার নোট, তোমার পড়া, তোমার পাড়া সব কিছু এক বান্ডিলে। তো এখন আমরা কি পড়ব? এখন আমরা প্রথমে দেখব উপন্যাসটা মূলত কীভাবে পড়তে হয়। যেমন আমরা যদি একটা কাজের আগে আরেকটা কাজ করি, তাহলে কাজ তো ডাবল করতে হয়। তুমি যদি আগে কি করে ফেলো, ঘর মুছে ফেলো, পরে যদি মনে পড়ে আমি তো কি করি নাই, ঘর ঝাড়ু দেয় নেই, তাহলে ঘর মোছাটা সুন্দর করে হবে না। তবে আবার দেখবা যে চিপা চাপা অনেক ময়লা বেরোচ্ছে, ঝাড়ু দিতে হইব। ঝাড়ু দেওয়ার পরে দেখবে নোংরা, আবার নোংরা আছে, আবার মুছতে হবে। তাহলে দেখুন একই মোছার কাজ কিন্তু ডাবল করছো, সিকোয়েন্স ঠিক মতন না করার কারণে। তো পড়াটা এরকম, তুমি পড়ে ফেলবা, 2 বা 3 বা 5 বার পড়বা, আর কিন্তু একবার পড়েছে কিন্তু একটা কাজের কাজ হয়েছে। কেন? এই সিরিয়ালে পড়তে হবে। প্রথম, মুভির ক্লিপগুলো দেখা। মুভির ক্লিপগুলো কেন? ওই যে বললাম, কারণ তোমার প্রথমেই তুমি কিচ্ছু বুঝবা না, কিছু মাথায় ঢুকবে না, না নোট বুঝবা না উপন্যাস পড়লে বুঝবা। কিন্তু মুভি তো এটা তোমরা বুঝোই, ছবি, এটা বুঝার কি আছে, দেখলা ক্যারেক্টারগুলো তোমার জীবন্ত লাগবে, কিছুটা আইডিয়া করবা, ও আচ্ছা কার সাথে কি সম্পর্ক, কি নিয়ে কথা বলা হচ্ছে, ঘটনাটা আসলে কি। এখন এটা কেন আমি মুভি না দেখে ক্লিপগুলো দেখতে বলতেছি? কারণ মুভির মধ্যে বানানো হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য, সেটা তোমার পরীক্ষা পারার জন্য লেখা হয়নি বা বানানো হয়নি, কিন্তু তোমার পরীক্ষা পারার জন্যই মূলত আমি এটাকে কাট করে তোমার ক্যারেক্টার বেসিসে করে করে ক্লিপ আকারে দিয়েছি, ঘটনা এবং চরিত্র ধরে ধরে। এই প্রেক্ষাপটটা তুমি খুব সহজে বুঝতে পারবা যে ক্লিপগুলো দেখো। এই জন্য মুভি দেখার থেকে ক্লিপগুলো দেখো, সময় আরও কম লাগবে। এবং এই ক্লিপগুলোর মধ্যে কিন্তু আমি হাঁটাহাঁটির সিন, গান গাওয়ার সিন, এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, মুভির মধ্যে এগুলো দরকার ছিল, কিন্তু আমাদের পরীক্ষার জন্য তো যে দৃশ্যগুলো দরকার নেই সেগুলোকে বাদ দেওয়া, আবার যেগুলো দরকার সেগুলোকে রিপিট করা, সেগুলো স্লো মোশনে, যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে স্পিড মোশনে দিয়ে যে বেবি হোক গুরুত্বপূর্ণ জিনিসটাকে রাখা হয়েছে। তো এই জন্য বললাম আগে ক্লিপগুলো দেখে ফেলো, একটা আনন্দও পাবা এবং পড়া স্পিডও পাবা এবং বুঝতে পারবা। 2 নম্বর, দ্বিতীয় কাজ করবো হচ্ছে নোট। নোট বলতে এই যে আমি যে নোটটা দিলাম, অনুপমকে, মজিদকে, রহিমাকে, আমেনা বিবিকে, কার সাথে কী সম্পর্ক, কে কি করেছিল, কিভাবে করেছিল, কেন করেছিল, এই যে নোটটা, এই নোটটা পড়বা। মাজার কি, মাজার সম্পর্কে কোন কোন লাইন আছে, উপন্যাসটার মধ্যে কয়েকটা বিখ্যাত উক্তি রয়েছে, উক্তিটা কে কাকে বলেছিল, কেন বলেছিল, উক্তিটা দ্বারা কী বোঝানো হয়েছে, এই নোটটা পড়বা, ঠিক আছে। তারপরে তুমি মূল বই পড়ো। কারণ অনেকেই না বুঝে প্রথমে মূল বইটা পড়তে যায়, তারপরে বুঝে না, সময় নষ্ট, আবারও সেই মূল বই পড়ে, বুঝে না, এরকম করে 2-3 বার পড়া হয়, কিন্তু একবারও পুরোটা শেষও করতে পারে না, কাজের কাজও হয় না।
কিন্তু যে এই সিকোয়েন্সে গিয়েছে তার জন্য এখন কিন্তু মূল বই পড়তেছে আর সে বুঝতে পারতেছে। আর আগে কি অবস্থা হতো, সে যে কোথায় বুঝতেছে না সেটাও বুঝতো না। এখন তোমার যদি মূল বই পড়তে কষ্ট হয় তুমি অন্তত অডিও বুক শুনো, তাও শুনো, কিন্তু পুরো উপন্যাসটা কিন্তু একবার হলো তোমার কানে কিংবা মাথায় নিতে হবে। এমন স্টুডেন্ট হয় 2 বছর পার হয়ে যায় উপন্যাসটা সে জীবনে একবার পড়ে দেখে না, তো ধরা খায় অ্যাডমিশনে গিয়ে। এরপরে তুমি সৃজনশীল পড়ো। আমি কিন্তু আগে এমসিকিউ বোর্ড হচ্ছে জ্ঞানমূলক পড়তে বলছি। কেন সৃজনশীল বললাম? কারণ সৃজনশীলটা তোমাকে মুখস্থ করতে হয় না, খালি বুঝলেই হয়, ধরতে পারলেই হয় যে কোনটা কোন ক্যারেক্টার, উদ্দীপকটা কীভাবে করে আসে। এটা তুমি ফার্স্ট ইয়ারে পড়লে, কারণ এই টপিকটা কিন্তু লং লাস্টিংয়ের পড়া, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 সময় তোমাকে পড়তে হবে, 2 বছর ধরে পড়তে হবে। তো এই জন্য এই সিরিয়ালটা আগাও, ফার্স্ট ইয়ারে ধরো বা যেই সময় তুমি ধরো, কিন্তু সিরিয়ালটা এই সিরিয়ালে আগাও। যারা সিরিয়াল ব্রেক হয়ে গেছে এর মধ্যে অনেক জায়গায় আসো, তারাও অন্তত যতটুকু পড়ো খেয়াল করে এভাবে করে পড়ো। তো সৃজনশীল পড়লে তোমার কিছু মুখস্থ লাগতেছে না। তারপর তুমি আসো অনুধাবনমূলক প্রশ্ন, কারণ অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু জটিল হয়, বুঝতে পারলে বা 16 আনা হয়ে যায়, এটা মুখস্থ করা লাগে না। বুঝতে পারছি তো বুঝতে পারছি, না বুঝতে পারলে না, কিন্তু বুঝতে একবার পারলে পড়াটা হয়ে যায়, তো সেটা পড়বা। এরপর তুমি জ্ঞানমূলকে যাও, কারণ এখন তোমার মুখস্থ করতে হবে। মুখস্থর পরে তুমি তারপরে যাও, যাইলে তুমি যখন এগুলো বুঝতে বুঝতে যখন মুখস্থ পড়া যাবে, এখন তোমার মুখস্থটা মাথায় থাকতেছে। তুমি যদি উল্টা দিক থেকে পড়ো দেখবে এগুলো কিছু বুঝবে না, তোমার জ্ঞানমূলক মুখস্থ হবে না, পড়াটাও বুঝবে না। বারবার বলতেছি এই সিকোয়েন্সে যতটুকু পারো করো, যে সিকোয়েন্স করবা না সে ধরা খাবা, কারণ দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলতেছি। তারপরে হচ্ছে সর্বশেষ তুমি বহু নির্বাচনী পড়ো। এই তো তোমার প্রিপারেশন কমপ্লিট। এবার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও। আর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির প্রশ্ন কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে, একমাত্র আমাদের এই বইটাই, এটার মধ্যে কি বিশ্ববিদ্যালয়ের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। তো বুঝতে পারলাম কোন সিকোয়েন্স আমরা পড়বো। অডিও বুকটা কার দরকার হলে এই কিউআর কোড স্ক্যান করে সেই অডিও বুকটা ডাউনলোড করে রাখো, কিংবা কী বলে কোনো অডিও ক্লিপ, কী জানি অডিও শুধু ভিডিও থেকে অডিও ডাউনলোড করার যার সিস্টেম আছে না, সেটাও করতে পারো। করে যেভাবে ভাইয়া হোক অডিও বুকটা হলো শোনো। আচ্ছা, আর ওই যে ভিডিও ক্লিপগুলো দেওয়া আছে তোমরা এই প্লেলিস্ট থেকে, আর কোনো কথা নাই, ও উপন্যাসটা ধরেই একেবারে পুরো ভিডিওটা দেখে ফেলবা, ক্লিপগুলো দেখে ফেলবা। আর ক্লিপ দেখলে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, তোমার যত বন্ধুবান্ধব আছে বা কাছের কোনো বন্ধুকে যদি ভালো কিছু দিতে চাও ওকে একটু এটা শেয়ার করে দিবা এই ক্লিপগুলো, ঠিক আছে? ওই উপকৃত হবে, ও ভালো কিছু পাইলে তোমার সাথে জানাবে, তোমাকে মনে করবে। আচ্ছা, অন্তত পরীক্ষা হওয়া যখন পারবে তখন মনে পড়ে এই ক্লিপগুলো দেখার কারণে পেরেছিলাম, আর ক্লিপগুলো আমাকে কে দিয়েছিল। ওকে, এবার মজিদ সম্পর্কে বলি। তো মজিদ সম্পর্কে বলার ঘটনা হচ্ছে এরকম একটা ভণ্ড। আচ্ছা ঠিক আছে, আমরা উপন্যাস পড়েই পুরো ঘটনা বুঝতে পারবো কার সাথে কী হয়েছিল। তো এবার সেই ঔপন্যাসিক পরিচিতি। ঔপন্যাসিক পরিচিতি দিতে গেলে খুব বেশি কিছু দেওয়া লাগবে এমন না, কারণ তোমরা এটা সম্পর্কে জানো, এই লোকটাকে তোমরা চেনো। কে? সৈয়দ অলিউল্লাহ। নাম শুনছো না? কোথায়? 9ম-10ম শ্রেণী তোমরা পড়েছিলা বহিপীর, সেই বহিপীরের যে লেখক এই সে সৈয়দ অলিউল্লাহ। এই বই বেশি লেখা নেই, যে কটা লেখছে সবই এরকম বন্ড পিটির এগুলো নিয়ে লিখেছে। তো জন্ম হচ্ছে 1922-এ 15ই আগস্ট। দেখছো কবে? 15ই আগস্ট জন্ম নিচ্ছে। 15 আগস্ট আরেকজনের জন্ম আছে, কে বলো তো? সুকান্ত। ঠিক আছে, এই জন্য এই লেখক মানে 15 আগস্টে বঙ্গবন্ধু মরছে আর তার হচ্ছে জন্মদিন, নিশ্চয়ই এটাকে পালন করবে না। এই তো এরপরে দেখো পরিবার। তিনি পিতা সৈয়দ আহমদুল্লাহ। আচ্ছা যাক, এটা পিতার দরকার নেই, শিক্ষা জীবনও খুব বেশি কিছু না, তিনি অর্থনীতিতে পড়াশোনা করছে এইটুকুই। কর্মজীবন হচ্ছে তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করেন। কূটনৈতিক দায়িত্ব মানে যে অ্যাম্বাসেডর, এম্বাসি, রাষ্ট্রদূত, এক দেশে তার এক দেশের সাথে কানেক্টেড করে দেওয়া যে এই কাজটা করে, তার মানে অনেক ভালো একটা সম্মানীয় পদ। তো সেই সম্মানীয় পদের মধ্যে ছিল বাংলা শুধু না, ওই নয়াদিল্লি, সিডনি, করাচি, বন, লন্ডন, প্যারিস টেরি সবগুলো তিনি রাষ্ট্রদূত ছিলেন। তো তোমাদের মনে রাখতে হবে এইটা প্যারিস, প্রশ্ন আসলে এটা বেশি আসে। তিনি কোথাকার রাষ্ট্রদূত ছিলেন? প্যারিসের। প্যারিস কোথায়? ফ্রান্সে। এবং তিনি সেখানেই মারা যান, এটা সেটা সামনে আসবে। সংসার জীবন, দেখো কারো সংসার তো জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তাই না? একটা উপন্যাস পড়বো, পড়বো, তার সংসার জেনে আমি কী করবো? কিন্তু সংসারটা জানতে হবে। তার স্ত্রীর নাম হচ্ছে আন মারি, ঠিক আছে? লালসা উপন্যাসের ফরাসি অনুবাদক। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই উপন্যাসের সাথে তার স্ত্রীর একটা সম্পর্ক আছে। কারণ আমাদের এই উপন্যাসটা অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে, এর মধ্যে ফরাসি ভাষায় যে অনুবাদটা করেছে সেটা তার স্বয়ং তার স্ত্রী আন মারি। তার মানে স্ত্রী ফরাসি ভাষা জানতো, আবার তার বাংলাটাও জানতে হয়েছে, জেনেই তো নিশ্চয়ই তার এই উপন্যাসটা সে অনুবাদ করতে পেরেছে। তো এই জন্যই এই তার স্ত্রীটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাও দেখো নামটা মনে রাখো, আন মারি, মানে বিয়ে করছে তাও নাম হচ্ছে আন মেরি। কেমন হইল? পুরস্কার, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। লাল সালু লেখে এটা মুভি হয়েছে, তারপর হচ্ছে বহিপীরের জন্য পুরস্কার পেয়েছে, অনেক গল্পের জন্য পুরস্কার পেয়েছে, লেখক অনেক পুরস্কার পেয়েছে। বিশেষ অবদান,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য। 1971 সালে তিনি দেশে ছিলেন না, ছিলেন প্যারিসে, কিন্তু তিনি কাজের কাজ কিন্তু করেছে। বিশ্ব জনমত তিনি সৃষ্টি করেছে, বিশ্ব মানুষের মতামত তিনি নিয়েছেন, বাংলাদেশের পক্ষে যে কী অন্যায় হচ্ছে সেটা মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, এই কাজটা তিনি করেছেন। আর মারা গেছেন প্যারিসে, ঠিক আছে। দেখো মারা গেছে কী মাসে, এই অক্টোবর মাসে, এই যে অক্টোবর মাসে মারা গেছে 10ই অক্টোবর। আর 71-এ দেশটা স্বাধীন হয়েছে, অর্থাৎ আর 2টা মাস থাকলে তিনি স্বাধীনতা দেখে যেতে পারতেন। দুর্ভাগ্য তিনি স্বাধীনতা দেখে যেতে পারেন নাই। সাহিত্যকর্ম যদি বলি, তাও তিনি কবি ছিলেন না, তিনি কোন কবিতা লেখেন নাই, তিনি কোনো প্রবন্ধ লেখেন নাই, তিনি উপন্যাস আর গল্পই লিখেছেন। তো দেখো তিনি গল্প লিখছেন 2টা, উপন্যাস 3টা, নাটক 4টা। গল্প 2টা কি, 2 নয়ন, অর্থাৎ নয়ন ছাড়া 2 তীর অন্যান্য গল্প, সংক্ষেপে কি মনে রাখবা, 2 নয়ন। উপন্যাস 3টা কি, লালু অমাবস্যায় কাঁদে কিংবা কালাচাঁদ, মানে লালুতে লাল সালু, অমাবস্যা মানে অমাবস্যায় কি বলে, এই যে চাঁদের অমাবস্যা, আর কাঁদে দিয়ে মানে হচ্ছে কাদো নদী কাদো, যেভাবে মনে রাখতে পারো। আর কালাচাঁদ বলতে লাল সালু, তারপর হচ্ছে কাদো নদী কাদো, আর হচ্ছে চাঁদের অমাবস্যা। তো যেই সূত্র দিয়ে তুমি মনে রাখতে পারো মনে রাখার চেষ্টা করবা। আর নাটক 4টা হচ্ছে উজানের তরঙ্গে ভাঙ্গে বহিপীরের সুরঙ্গ, মানে বহিপীর, উজানের মৃত্যু, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা উপন্যাসিক পরিচিতি পেয়ে গেলাম। উপন্যাসিক সম্পর্কিত একটু বলি, তিনি মূলত তার বাবা সরকারি কর্মচারী ছিল, তো সুতরাং তাকে বিভিন্ন জায়গায় কাজ করতে বাবার সারা দেশে ঘুরে ফিরে বেড়াতে হতো। এই যে ঘুরে ফিরে বেড়ানোর প্রেক্ষাপটে তাকে অনেক চাকরি করতে হয়েছে। তো তিনি করেছে, এই জন্য তিনিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ঠিক আছে, এবার আসে উপন্যাসের ধরন। এটা সামাজিক সমস্যামূলক উপন্যাস, ঠিক আছে। বিষয়বস্তুটা সামাজিক কুসংস্কার, তারপর অন্ধবিশ্বাস, মানুষের ভ্রান্ত, কিভাবে করে ধর্মকে ব্যবহার করে একটা গোষ্ঠী তাদের ব্যবসা গড়ে তুলে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পটভূমি যদি দেখি, উপন্যাসটি এমন একটা সময় লেখা হয়েছিল যখন দেশভাগের প্রস্তুতি চলছিল, মানে 1947-এর প্রেক্ষাপটে লেখা। মজিদ মোহাম্মদনগর গ্রামে খালেক ব্যাপারীর বাড়িতে এসে ঘাঁটি গাড়ে এবং গ্রামের শহর শহর মানুষকে কুসংস্কারে বেড়াজালে আবদ্ধ করে। তারপরে লাল সালু নামকটি এসেছে মাজারের উপর লাল কাপড়ের আচ্ছাদন থেকে, যা লোক জীবনে পীর ফকিরদের প্রভাবকে নির্দেশ করে। সেই সময় পীর ফকিরদের এই প্রভাবটা, তার মানে আমরা কিছুটা আইডিয়া পেয়েছি। এখন যদি এক নজরে পুরো উপন্যাসটা দেখি, তাহলে আমরা একেবারে পুরোপুরি বুঝতে পারবো ঘটনা আসলে কি। ঘটনাটা হচ্ছে এই যে এখান থেকে শুরু। মসজিদের আগমন। মসজিদ কই থাকতো? মসজিদ একটা পাহাড়ি এলাকায় থাকতো, খুব দিন আনে দিন খাইতো, কোনো রকম বেঁচে থাকতো। তাকে কেউ দাম দিত না, একটা মসজিদ ইমামতি করতো, মক্তবে পড়াইতো, মজ্জিনগিরি করতো। তো সেই সময় তার হঠাৎ করে আজান দিচ্ছিল, সে আজান শুনতে পেয়ে সেখানকার একজন সরকারি কর্মকর্তা তার সাথে দেখা করে কী ব্যাপার, আপনি এখানে কী করেন? তো সে বলে, আমি তো এখানে ওই নামাজ পড়াই, রোজা রাখাই, কী বলি, আজান দেই তো। বলে, আপনি কি করেন? আমার থেকে দূরে একটা গ্রাম মোহাম্মদনগর, সেখানে কিছু বাপ্তার কবর আছে, আর কিছু নেই, ওখানে যাওয়াটাও হয় না। তো মসজিদের মাথাটা আইডিয়া আসে, কবরের কথা বলছে আর সেখানে সে যায় না, তাহলে তো মানে সেই কবরটা মানে কেউ চিনে না, বা দেখি না, একটু বাগুকে বাজায় দেখি না, সেই কাজটাই করছে। সেই কবরস্থান গিয়ে সুতরাং সেই হঠাৎ করে বলছে যে, তোমরা চিনো না, জানো না, কত বড় কামেল পীরের কবর তোমরা ফেলে রাখছো, মানুষও তো জানে না, সহস্র মানুষ আসলেই তো হইতে পারে। বাস সুন্দর করে সেই কবরটা পরিষ্কার করে উপরে একটা লাল কাপড় দিয়ে সে হয়ে গেছে সেই কবরের খাদেম। বাস তার এখন ভাগ্য বদলে গেছে। মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, হাঁস মুরগি ছাগল, এরপরে খাদ্য, ফল মূল, ফসলের সময় ধান গম পাট তাকে দিয়ে ভরে ফেলতেছে। তো সুতরাং তার আর কোনো টেনশন নেই, সে এখন দুটো তাবিজ বিক্রি করে, মানুষকে ফুফা দিয়ে দেয়। সুতরাং তার ব্যবসা জমে ক্ষীর, একটা দান বক্স লাগাই দিচ্ছে, মানুষ সেখানে কিছু টাকা পয়সা দিচ্ছে। তো এই যে মসজিদের কি প্রেক্ষাপট, কীভাবে করে সে একটা তার ভাগ্যের বদল ঘটায় ফেললো। এরপরে তিনি একটা মাজার প্রতিষ্ঠা করেন, যেটা বললাম, মাজার প্রতিষ্ঠা করেই এখন তিনি চারপাশের মধ্যে একটা আধিপত্য বিস্তার করতেছে, যে আমার কিন্তু অনেক পাওয়ার, কারণ এই মাজারের লোকটা অনেক পাওয়ার, তার পাওয়ার কিন্তু আমিও পাওয়ারফুল, সুতরাং আমাকে শ্রদ্ধা সম্মান এবং বুঝে শুনে চলতে হবে, কোনো কিছু করলে কিন্তু আমি ক্ষতি করে দিব। এই জন্য সেইখানকার আরেকজন যে ব্যক্তি খালেক ব্যাপারী, তার সাথে নিয়েছে। খালেক ব্যাপারী ছিল টাকা পয়সার আধিপত্য, আর তার ছিল হচ্ছে ধর্মীয় যে ভীতি, সেটা আধিপত্য। তো দুইজন গ্রামের মধ্যে সর্ব অবস্থা। এরপর দেখি হচ্ছে পাশের গ্রামে একজন পীর সাহেব আসে, তার সাথে মসজিদে দ্বন্দ্ব লাগে। দেখো, যদি মসজিদ ভালোই হইতো তাহলে পীর ওও পীর,
পাশে আসছে আরেকজন পীর, ওর সমস্যা কি? কিন্তু মজিদ যখন দেখে পাশের গ্রামে যদি আরেকজন পীর আসে তাহলে তো আমার ধান্দা শেষ, আমার তো তার ধান্দা নাই, আমি যে ধান্দা করব, আমি যে কি বলবো কি বলে খাবো, আমার তো সেই সুযোগটা নাই। কারণ মানুষ যদি সেখানে চলে তার থেকে পানি পড়া নেয়, তার থেকে ভালো বেশি বড় পীর মনে করে, তাহলে তো আমি শেষ। আর ওই আওয়ালপুরের পীরেরও কিছু সাকৃত ছিল, তারাও প্রচার করে দিতেছে আওয়াল পীরের এত পাওয়ার, সে চাঁদকে ধরে রাখতে পারে, সরি সূর্যকে ধরে রাখতে পারে, তার এত ক্ষমতা। তো এইসব চিন্তা করে মজিদও বুঝতে পারে যেমনি হোক এই পীররে খেদাইতে হবে, ভাগাইতে হবে। তো ঠিক সে একদিন তার ওই এলাকায় গিয়ে নামাজ পড়ে, সে পীরের খানকায় গিয়ে নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, পড়ে হঠাৎ করে নামাজের পর দাঁড়িয়ে সবাইকে বুঝায় এটা কি নামাজ হয়েছে, এটা কিসের নামাজ, কোন ওক্তে নামাজ পড়ছো? এই বলাতে মানুষও ভটকা আসলে তো বলে কিসের নামাজ, বলে যে আসলে আমাদের একটা নিয়ম আছে যে প্রকৃতির ছায়া বা কোনো একটা বস্তুর ছায়া তার দ্বিগুণ হইতে হয়। তো মানুষ কাছে মাপো, মাপে দেখে যে হ্যাঁ দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ একটু বেশি। তখন যারা নামাজ পড়েছে অর্থাৎ আওয়ালপুরের পীরের যে সাগরিদ মুরিদ ছিল তারা বুঝাইছে যে না না এটা কি বলে নামাজের সময় ঠিকই ছিল, নামাজ পড়তে পড়তে একটু ছায়াটা বেড়ে গেছে। তখন মজিদ বলে কেন তোর পীর না বলে সূর্যের ধরে রাখতে পারে, সে নামাজের সময় ধরে রাখতে পারলো না? মানুষের বলে আসলে তো এই পীরের সময়কে শুনছি সে নাকি সূর্যের ধরে রাখতে পারে। চিন্তা করো যে মানুষগুলো কত গাইয়া কেমন মূর্খ যে এইটুকু বুঝে না। তো মসজিদের ক্ষেত্রে তাই করেছে, মসজিদের সাথে সবাই চলে আসছে আওয়ালপুর পীরকে ফালাই দিয়ে। মসজিদও মানুষ তার গ্রামের সব মানুষকে নিয়ে এসে বুঝায় এই যে তোমরা আর ওই ভণ্ডের কাছে যাইও না, আমার কাছেই থাকো, আমি তার চেয়ে ভালো পীর, ওই তো নাফরমান, ও হচ্ছে বিদআতি, ও হচ্ছে মানুষের ইমান আমল সব নষ্ট করে ফেলাইতেছে, এই যে সে তার কোনো শত্রু রাখবে না। তো এরপরে গ্রামে আসে একটা ছেলে, শিক্ষিত যুবক, নাম হচ্ছে আক্কাস। ও যেহেতু শিক্ষিত, ও চাই গ্রামে একটা স্কুল বানাই, স্কুল বানায় পোলাপানকে একটু শিক্ষিত করি, বাচ্চারা কিছুটা অন্তত প্রাথমিক জ্ঞান তো পাবে। কিন্তু মজিদ দেখে যদি বাচ্চারা শিক্ষিত হয়ে যায়, গ্রামের মানুষটা শিক্ষার আলো পেয়ে যায়, তাহলে কিন্তু আমার আধিপত্য, আমার ভণ্ডামি থাকবে না। যেমন সরকার কি করে আমাদেরকে অনেক কিছু বুঝতে দেয় না, আধিপত্যবাদ কী জিনিস, পার্শ্ববর্তী রাষ্ট্র অন্যান্যরা আমাদের কি ক্ষতি করতেছে এগুলো বুঝতে দেয় না। কারণ যদি বুঝে ফেলি আমরা তাইলেই কিন্তু সরকারের পতন, ঠিক আছে, তাদের এইগুলো তারা আর করতে পারবে না। তো এই আমাদেরকে এরকম অজ্ঞ অজ্ঞ রাখা হয়, লুকিয়ে লুকিয়ে ধামাচাপা দিয়ে রাখা হয়। তো এই ঘটনাই ঘটেছে। আক্কাসও স্কুল প্রতিষ্ঠা করতে গিয়েছে, মসজিদ করতে দেয় নাই। মসজিদ খালেক বাড়ির কাছে বিচার দেয়, খালেক ব্যাপারে সালিশ ডাকে আক্কাসকে হেনস্তা করে একদম গামসারাই করে দেয়। আক্কাস আর স্কুল প্রতিষ্ঠা করতে পারে না। এরপর আসে আমেনা বিবি, ওই জাওয়ালপুরের পীর কেনা করলো, বলছে তার কাছে আর কেউ যাবো না। কিন্তু খালেক ব্যাপারীর যে প্রথম বউ তার নাম হচ্ছে আমেনা বিবি, সে একটু রিকোয়েস্ট করে আচ্ছা শুনছি পাশে গ্রামে নাকি অনেক বড় পীর আসছে, একটু তার থেকে পানি পরাই না দিবেন, কারণ আমেনা বিবির বাচ্চা হইতেছিল না। তো সে ভাবছে মানে খালেক বাড়ি কিন্তু দুই বউ ছিল, এই আমেনা বিবি একটা ছিল তানু বিবি, যেহেতু বড় বড় বাচ্চা হয় না দেখে সে একটা বিয়ে করছিল। তো আমেনাও আশা করছে আমার যদি বাচ্চা হয়, ওই পীর সাহেব পরা পানি খেয়ে যদি বাচ্চা হয় তাহলে ভালোই হয়। এখন যে খালেক ব্যাপারে সে তো পড়ছে বিপদে, কারণ সেও তো মসজিদের সাথে এই গ্রামের একজন ব্যক্তি, মসজিদের সাথে বলছে ওই গ্রামের ওই পীরের সাথে কেউ কাছে যেতে না যায়, কিন্তু এখন ঘরে চাইয়া বসছে, এখন কী করবে? তখন সেটা বুদ্ধি করে তার হচ্ছে শালা ছিল ধবা মিয়া, ঘরে পাঠাইছে বাড়িতে রাতের অন্ধকারে যেমনি হোক ওই পীরের কাছে যাইয়া একটু পানি পরা নিয়ে আমার বউয়ের লেগে। কিন্তু ধলা মিয়া মনে কর রাতের বেলা যে ভয় পাইছে সে আর যায় নাই, সে গেছে মসজিদের কাছে এবং মসজিদের কাছে কাহিনী বুঝা দিছে। মসজিদ তো রাগ যে কত কইছে ওই পীরের কাছে যাইবে না, কিন্তু ঘুরে ফিরে খালেক ব্যাপারই জিতেছে, তাই এটার ব্যবস্থা করতে হয়। তো সেই যা খালেক ব্যাপারীর সাথে আলোচনা করে, খালেক ব্যাপারী বলার কি বলবো, বউ মানুষ চাইছে বলছে আমি তো আর কিছু করতে পারি নাই, এই জন্য রাজি হয়ে গেছি। তখন মজিদ বলে যে এটা তো হবে না, তো আপনার তো গোড়ায় সমস্যা ঠিক করলে তাইলে না বাচ্চা হবে, ওই ভণ্ড কি জানে পানি পড়া কেমনে কী দিতে হয়, আমি সেনা সব জানি। তখন সে বলে আসলে বাচ্চা হয় না, নারীদের পেটের মধ্যে নাকি প্যাঁচ থাকে, এই প্যাঁচের কারণে কি বাচ্চা হয় না। দেখো কি ভণ্ডামি একটা কথা। তো বললো কেন, যে বলছে যে আচ্ছা আপনার বউরও তো বাচ্চা হয় না, তাহলে ওর কি, কর পেটে হচ্ছে 14 প্যাঁচ, কারো পেটে থেকে 7 প্যাঁচ, কারো 14, কারো 21, আমার বউয়েরটা হচ্ছে 14 প্যাঁচের জন্য হবে না। কিন্তু যদি আমেনা বিবির পেটে 7 প্যাঁচ থেকে থাকে তাইলে হইতে পারে, কিন্তু প্যাঁচ ছাটাইতে হবে, ঠিক আছে? তার প্যাঁচ কেমনে ছাড়ায়, ওই বলছে প্যাঁচ ছাড়ার নিয়ম হচ্ছে একটু এমনভাবে দেয় যে না জানে কি কৌশল, কয় প্রথম সকালবেলা সেহরি না খায় কি করতে হবে, রোজা রাখতে হবে। চিন্তা করো, আল্লাহ তাআলার নির্দেশ সেহরি খাইতে হয়, কিন্তু ওর বলছে কি সেহরি না খায় রোজা রাখতে হবে, রাখছে। সারাদিন কোরআন তেলাওয়াত করতে হবে, থামা যাবে না, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করছে এবং ইফতার না করে
মজিদ একটা পরা পানি দিবে, সেই পরা পানি খেয়ে মাজারের চারপাশে 7টা ঘূর্ণা দিতে হবে। 7 ঘূর্ণা দেওয়ার পরে যদি সত্যি ওর পেটের মধ্যে 14 প্যাঁচ না থাকে, 7 প্যাঁচ থেকে থাকে, তাহলে প্যাঁচগুলো সব কেটে যাবে, আর সাথে সাথে বাচ্চা মানে বাচ্চার জন্য পেটে ব্যথা ওঠা শুরু হবে এবং বাচ্চা হবে। চিন্তা করো কত অ্যাডভান্স প্রযুক্তি সে বলে দিতেছে। তো যাই হোক, এইভাবে অমিনভাবে তাই করেছে। কিন্তু সন্ধ্যার সময় যখন সে ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। কেন? কারণ সারাটা দিন খায় নাই, সেহরি খাওয়া হয় নাই, ইফতারও করতে দেয় নাই, সারাটা দিন ক্লান্ত হয়ে সে কোরআন তেলাওয়াত করছে। এমন ক্লান্ত শরীরে আবার ঘুরতে হবে, সে পারেনি। 2 গুণা দেওয়া মাথা ঘুরে পড়ে গেছে। তো মানুষ ধরাধরিকে তাকে নিয়ে গেছে। এখন সে মানে খালেক ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত, কী হইল? তখন তাকে খালেক ব্যাপারীকে বলে, আপনার এই বইয়ের মধ্যে সমস্যা আছে। সমস্যা বলতে একটা অবাদ দিয়ে দিল, অর্থাৎ সেই পরকিয়া করে বা কিছু একটা খারাপ কিছু একটা ইঙ্গিত দিয়ে দিছে যে আপনি বউটাকে তালাক দিয়ে দেন, ছেড়ে দেন। চিন্তা করো মজিদ কীভাবে করে আরেকজনের সংসারটাকে এইভাবে ভেঙে দিল। তাই হয়েছে, ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কিন্তু নিজে করছে তার একটা বিয়া, তারও কিন্তু একটা স্ত্রী ছিল রহিমা। তো সেটা বাদ দিয়ে সে কী করে, রহিমারও বাচ্চা হইতেছিল না, সেই কী করছে, বাচ্চার জন্য একটা নতুন বিয়ে করে, নাম দেয়, মেয়েটার নাম হচ্ছে জমিলা। কিন্তু পুরো উপন্যাসে আসল ঘটনা ঘটে এখানে এসে। সে এত আক্কা সাওয়াল পেরাপির খালেক ব্যাপারী সব বলে ঘোলা পানি খাওয়াইলো, কিন্তু এই মেয়ের সাথে পারতেছে না। মায়ের বিয়ের বয়স কত? বয়স কম। মেয়ে সব বইলা দেয়, মেয়ে বলে আপনার উজু নাই, মেয়ে বইলা দেয় যে আসলে সে কি ভণ্ড, মেয়ে ওরা শ্রদ্ধা করে না। এখন আশপাশের মানুষেরও দেখে ফেলতেছে না তোমার কত পাওয়ার, তোমার ওই কবরস্থানের এত পাওয়ার তোমার, তুমি বোরে ঠিক রাখতে পারো না কেন? তুমি মায়ের সাথে তাবিজ দাও, অবাধ্য বোরে কেনে বাধ্য করতে হবে, তোমার তাবিজ দিয়ে কাজ হয় না। হ্যাঁ, তোমার এত পাওয়ারটা কোত্থেকে আসলো? এই বিষয়টাই দ্বিতীয় বিয়েতে জমিলার ক্ষেত্রে সে ধরা পড়ে যায় এবং জমিলাকে সে একসময় মাজারের মধ্যে বাইধে রাখে, বলে তোমার শয়তানে ধরছে, মাজারের কাছে থাকলে তোমার এই শয়তান কি করবে, কেটে যাবে। আসলে জানে তুই কবরটা সে কিসের কবর, এই কবরটা কি মাজার, এটা কোন না কোন মানুষের কবর, সেটারে তো আসলে কাজ হয় না। সেই দিন রাতে, এই যে এটা সর্বশেষ ক্লাইম্যাক্সের পরিণতি, সেই দিন রাতে অনেক ঝড় হয়, অনেক বৃষ্টি হয়। সেই বৃষ্টির মধ্যেও মানুষ এসে বলছিল, আমার ধান দাও, আমার গম দাও, আমার ফসল দাও, তাইলে তোমাদের ঝড় বৃষ্টি কিচ্ছু হবে না, আমি সব রক্ষা করব দোয়া টোয়া কইরা। কিন্তু সেই ঝড় তো হয়, সেই মানুষের ফসল নষ্ট হয়। এগুলো মানুষ এসে তার কাছে ধরে, কী ব্যাপার, ফসল তো নষ্ট হইলো। সেবার আল্লাহ বললো, তাআক্কুল করো, ভরসা করো, যা করে ভালোর জন্য হয়, এরকম কিছু বুঝ দিয়ে, অর্থাৎ খারাপ অবস্থায়ও সে তার ভণ্ডামি ছাড়ে না, সেইটার উপর দিয়ে সে তার ব্যবসা বা তার আধিপত্য সে চালিয়ে যেতে চায়। কিন্তু সর্বশেষ জমিলা এবং যে রহিমা মানে তার প্রথম স্ত্রী এত তাকে নত হয়ে চলতো, তাকে এত মান্য করতো, সেও হালকা একটু বিদ্রোহ হয়ে উঠে, বুঝতে পারে এই লোকটা তো মানুষ না। কারণ সে জমিলাকে কিভাবে করে মাজারের মধ্যে বেঁধে রেখে আসছে, তার মধ্যে মনুষ্যত্ব নাই, তাহলে সে আবার পীর হয় কীভাবে? এরকম কিছুটা কি বলে, এই যে বিদ্রোহ রহিমার মধ্যেও দেখা দেয়। বাস এই মাধ্যমে উপন্যাসটা শেষ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এইটাই বললাম। আর তো কীভাবে কোনটা কী পড়তে হবে সেটা তো বলছি। সুতরাং বাকিটা তোমরা পড়বা। কারো যদি এই নোটের প্রয়োজন হয় তাহলে কি করো, তোমরা ইয়া থেকেও কিনতে পারো, কি বলে এই যেটাকে, এই রকমারি থেকেও দেখতে পারো, কিংবা এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই কি বলে একদম পয়েন্ট পয়েন্ট আকারে সবগুলো জিনিস দেখতে পাবা, প্রতিটা এরকম নাটক উপন্যাস। এই দেখো এখানে কিন্তু শুধু না, যত গদ্য পদ্য আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কোনটা, দেখো তো ছবি দেখে বুঝতে পারতেছো, যে ট্রেন, একটা বাচ্চা দাঁড়ায় আছে, এরপরে হচ্ছে এই যে একটা বাবা কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চা মার কাছে ফেরত আসছে, এটা কোনটা, প্রত্যাপদ্যনের লজ্জা। তো এরকম সব নোটগুলোই আছে, তোমরা সেগুলো সংগ্রহ করে নিতে পারো যদি প্রয়োজন মনে করো। তাহলে আজকে এখানে শেষ হচ্ছে। আমরা এরকম নাটকটাও এরকমভাবেই পড়ব। তত সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।